প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আমরা প্রায়শই শুনে থাকি এবং নিজেরাও বলে থাকি গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। তো বিশেষভাবে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়টি এখন খুব বেশি আলোচিত হচ্ছে। একটি মহল দাবি করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে, একটি মহল দাবি করছে। আমার ব্যক্তিগত অবজারভেশন বা পর্যবেক্ষণ হলো, বাংলাদেশে এই সময়ে গণমাধ্যম এতটাই স্বাধীন যা গত ৫৪ বছরে কখনোই ছিল না, কখনোই না। কারণ গণমাধ্যম সরকারের বিরুদ্ধে যা বলতে পারছে এখন, যা বলছে, হ্যাঁ, যদি সরকারের বিরুদ্ধে বলবার যুক্তিসঙ্গত কারণ থাকে একদম ঠিক আছে, এবং সেই সরকারের বিরুদ্ধে বলা কথাগুলো এভিডেন্স বেসড হতে হবে, সেগুলোর পেছনে ভিত্তি থাকতে হবে। ভিত্তিহীন, মন গড়া, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত কন্টেন্ট বেশি প্রচার করছে গণমাধ্যমগুলো, এটি আমার পর্যবেক্ষণ। যদি তা নাই হবে, তাহলে এমন কোনো ইস্যু নেই যেই ইস্যুতে কন্টেন্ট ক্রিয়েটাররা, গণমাধ্যম থেকে শুরু করে অনলাইনে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা যেই সব থাম্বনেইল দিয়ে, যেই সব টাইটেল দিয়ে কন্টেন্ট পাবলিশ করছেন, তাদের প্রত্যেকের জেলে থাকবার কথা এখন। তারা তো জেলে নেই, সবাই মুক্ত আছেন। হ্যাঁ, ২-৪ জন অন্দর হয়েছেন বিভিন্ন কারণে, সেগুলোর পেছনেও যৌক্তিক কারণ ছিল, কিন্তু এরপরও তাদের একটি উদাহরণ দিতে পারি আপনাদের প্রিয় দর্শক। মানচিত্র নামে যে ইউটিউব চ্যানেলটি আছে, সেইটি যিনি পরিচালনা করেন, সাংবাদিক বলে কথিত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, সেই পান্না গত ১৬ মাস ধরে কী সব কন্টেন্ট বানাচ্ছেন, প্রত্যেকটি কন্টেন্ট উস্কানিমূলক, এবং সরকারকে ডিস্টেবিলাইজ করবার অভিযোগ তার বিরুদ্ধে আনা যায়। কোনো একটি কন্টেন্ট তিনি সাবস্টেন্সিয়েট করতে পারবেন না, কিন্তু কন্টেন্ট বানিয়েই যাচ্ছিলেন একের পর এক, একের পর এক। পান্না গ্রেপ্তার হয়েছিলেন, আবার জামিনে মুক্তি পেয়েছেন, মুক্তি পেয়ে এসে আবার শুরু করেছেন মিথ্যার পর মিথ্যা, মন গড়া, বানোয়াট সব কন্টেন্ট বানিয়ে চলেছেন। দেশে থাকেন না নবনীতা চৌধুরী, পালিয়ে আছেন শাকচুন্নি নবনীতা চৌধুরী, কটকটি বেগম, যা তা বানাচ্ছেন সরকারকে ডিস্টেবিলাইজ করবার জন্যে। সরকারের প্রত্যেকটি মহৎ পদক্ষেপ, মহৎ কাজকে প্রশ্ন করছেন, প্রশ্ন করতেই পারেন তিনি, কিন্তু সেখানে আমরা উস্কানি দেখছি, মন গড়া রিপোর্ট দেখছি, মন গড়া পরিসংখ্যান দেখছি। তো এরকম অনেকেই কন্টেন্ট বানাচ্ছেন দিনের পর দিন, মাসের পর মাস, তারা সবাই কিন্তু বাইরেই আছেন, কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, কিছু বিষয় হয়েছিল, মিডিয়াতে হামলা হয়েছিল এখানে ওখানে, এইটি কোন দেশে হয়নি? অভ্যুত্থান কিংবা বিপ্লব পরবর্তী সময়ে কোন দেশে এগুলো হয়নি? যেই দল ফল করেছে, সেই দলের পক্ষে যারা বয়ান তৈরি করত, সেই দলের যারা দালালি করত, সেই দলের হয়ে গণমাধ্যমের কাজ করত, সাংবাদিকতা করত, সেই দলের হয়ে তাদের উপর হামলা হয়নি? পৃথিবীর সব দেশে হয়েছে। তারা হয় ভেগেছে, না হলে হামলার শিকার হয়েছে, জনরোষের শিকার হয়েছে। তো যতটুকু হয়েছে সেগুলো এইসব কারণেই হয়েছে। তারা জনরোষের শিকার হয়েছেন, সরকারি রোষের শিকার হননি তারা, কখনোই না। তো গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছিলাম। আজই ৭ ঘন্টা আগে আপলোড করা একটি ভিডিওতে আমার চোখ আটকে গেল থাম্বনেইলে। যুগান্তরের ইউটিউব চ্যানেল সেই কন্টেন্টটি পাবলিশ করেছে। তো টাইটেল ছিল তাসনিম জারাকে গোলাম মাওলা রনির সতর্কতা, এরকম কিছু একটা। গোলাম মাওলা রনি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে তাসনিম জারাকে সতর্ক করেছে। তা আপাত দৃষ্টিতে যে কারো মনে হবে যে গোলাম মাওলা রনি এখানে একজন অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তাসনিম জারা একজন অনভিজ্ঞ তরুণী, রাজনীতিতে নতুন, তার বয়স কম, সো তিনি ভুল করতে পারেন। আর গোলাম মাওলা রনি একজন সিজন্ড রাজনীতিবিদ, অন্তত তিনি নিজেকে নিজে তাই মনে করেন। তাই তার পরামর্শ তাসনিম জারার জন্য ভালোই তো হওয়ার কথা, এখানে মন্দ কী আছে আর প্রশ্ন করবার কী আছে? আর যুগান্তর তো সেটি প্রচার করতেই পারে। তো আসলে গোলাম মাওলা রনির উদ্ধৃতি দিয়ে যুগান্তর যা করেছে এটি চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচায়ক আমি মনে করি। এবং যিনি রিপোর্ট করছিলেন তার নাম হিমাতুল জান্নাত, তার নাম আমরা প্রায়ই শুনি, হিমাতুল জান্নাত যুগান্তর। তো হিমাতুল জান্নাত রিপোর্ট করছিলেন, তো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রিয় দর্শক। তো এটি খুবই এখন সুবিদিত, সকলেরই জানা
গত শনিবার রাতে 7টার দিকে সন্ধ্যায় তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং তিনি তার ফেসবুক থেকে একটি পোস্ট দিয়েছেন, ভেরিফাইড ফেসবুকের পেজ থেকে পোস্ট দিয়েছেন, পোস্ট দিয়ে সবাইকে জানিয়েছেন। আমি আমার থাম্বনেইলে ব্যাকগ্রাউন্ডে তার পোস্টটি ব্যবহার করেছি। তো সেখানে তার নির্বাচনী এলাকার লোকের দৃষ্টি আকর্ষণ তিনি করেছেন। তার নির্বাচনী এলাকাটি আপনাদের জানা আছে, ঢাকা 9, যা কিনা সবুজবাগ, মুগদাপাড়া, খেলগাঁও এবং মান্ডা এলাকা নিয়ে। তো সেই এলাকার ভোটারদের উদ্দেশ্যে তিনি সেই দীর্ঘ পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি অনেক কথাই বলেছেন। তিনি মেনশন করেছেন তার ইচ্ছে ছিল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করে সংসদে গিয়ে তার নির্বাচনী এলাকা ঢাকা 9 তথা বাংলাদেশের কল্যাণে কাজ করা। তো বাস্তব অবস্থার প্রেক্ষিতে এই মুহূর্তে তিনি কোনো দল বা কোনো সংগঠন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না, তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, এইভাবে তিনি ব্যাখ্যাটি দিয়েছেন। এবং সেখানে তিনি এলাকাবাসীর সাহায্য চেয়েছেন। একা স্বতন্ত্র থেকে নির্বাচন করা বেশ কষ্টদায়ক এবং চ্যালেঞ্জিং কিছুটা, কারণ অফিসের সাপোর্ট নেই, দলের সাপোর্ট নেই, অনেক ব্যাপার তিনি সেখানে উল্লেখ করেছেন। বাট তিনি এই লড়াই লড়বেন এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবার তার যে অঙ্গীকার নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন, তিনি সেখানে স্টেডফাস্ট থাকবেন, দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন, তার রেজলিউশন ঠিক থাকবে, বদলাবে না সেটি, এই কথাই তিনি বলছিলেন। এবং এক পর্যায়ে তিনি বলেছেন যে আপনারা আমাকে যখন ডোনেট করেছেন, সেটিও খুব সাম্প্রতিক কথা, আপনাদের মনে আছে, গত সোমবার দিন তিনি তার ফেসবুকে পোস্ট দিয়ে সাহায্য চেয়েছিলেন যে তিনি ফান্ড রেজ করছেন, ফান্ড রেজিং বলতে পারি আমরা এটিকে। নির্বাচনে তিনি জনগণের টাকায় নির্বাচন করতে চান এবং তার এলাকায় নির্বাচন করতে 46 লক্ষ প্লাস অ্যামাউন্টের একটি টাকা লাগে। তো তিনি ভোটারদের কাছে সাহায্য চেয়েছেন যে তাদের টাকায় তিনি এই নির্বাচন করতে চান এবং 1 টাকাও বেশি খরচ করবেন না এবং সব টাকার হিসেব থাকবে। তো বিকাশে এবং ব্যাংক অ্যাকাউন্টে তার নির্বাচনী এলাকার লোকেরা 22-23 ঘন্টার মধ্যে তাকে 47 লক্ষ টাকা দিয়ে দেয়, যেটি বাংলাদেশে একটি ইতিহাস তৈরি হয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতে তিনি পরিবর্তনের সূচনা করেছেন, যেটি আগে কেউ কখনো ভাবেনি। দুর্বৃত্তায়িত রাজনীতির অন্যান্য স্টেক হোল্ডাররা, অন্যান্য পার্টনাররা নিজের কালো টাকা ব্যবহার করতেন এতদিন, এখনও করবেন তারা। আসছে 2026-এর নির্বাচনেও অনেক এমপি প্রার্থী তাদের জমানো কালো টাকা ব্যবহার করবেন, শত শত কোটি টাকার খেলা হবে, খরচ হবে সেখানে। তো তাসনিম যারা বলেছিলেন তিনি সেই প্রচলিত পথে হাঁটবেন না, তিনি তার জনগণের টাকা নির্বাচন করবেন এবং 47 লক্ষ টাকা বা 46 লক্ষ কিছু টাকা বেশি, এই অ্যামাউন্টের বাইরে 1 টাকাও খরচ করবেন না, তা তিনি নির্বাচিত হন আর না হন। তো এই সেই তাসনিম যারা। তো তাসনিম যারা 47 লক্ষ টাকা পেয়ে গিয়েছিলেন, তো তিনি সেই পোস্টে সেটি উল্লেখ করেছিলেন যে আমাকে যারা ভালোবেসে ডোনেট করেছেন, এবং আমি তখন এনসিপির নেত্রী ছিলাম, এনসিপির প্রতি আপনাদের ভালোবাসা, আমার প্রতি ভালোবাসা, এইসব কারণে আমাকে ডোনেট করেছেন। যদি আপনাদের কারো মনে হয় যে আমি এনসিপি ছেড়ে দিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করছি বলে আপনার সেই টাকা আমি আর ডিজার্ভ করি না, বা আপনি সেই ফান্ড ফেরত চান, আমি নিঃসন্দেহে ফেরত দিয়ে দেবো সবার টাকা। এবং তিনি সেখানে পন্থাও বাতিয়ে দিয়েছেন, কি বাতলিয়ে দিয়েছেন, কি করতে হবে সেখানে পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া আছে যে যারা বিকাশে টাকা দিয়েছেন তাদের আইডি ভেরিফিকেশন সাপেক্ষে, ট্রানজ্যাকশন আইডি, তিনি সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। এবং একটি ফর্মও দেওয়া হয়েছে সেখানে, যে একটি ফর্ম, এই ফর্মটি পূরণ করলে আপনারা টাকা পেয়ে যাবেন। ব্যাংকে যারা টাকা দিয়েছেন তারাও কোন মাধ্যমে ফেরত পাবেন সেই বিষয়ে তিনি জানিয়ে দিচ্ছেন, সেই আশ্বাস তিনি দিয়েছেন। তো এখন বলে রাখি, তাসনিম জারার এই আশ্বাসে মানুষ বিশ্বাস করবে কেন, কেন দরকার বিশ্বাস করা? এটি তো একটি মুখের কথা হতে পারে, তিনি তো টাকা ফেরত নাও দিতে পারেন। এখন আবার আমাকে সেই পুরনো কথা বলতে হচ্ছে, অনেকবার বলেছি তাসনিম জারা কে। তো তাসনিম জারা এবং তার হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহ, তারা যুক্তরাজ্যে ছিলেন, ইউকেতে ছিলেন, তারা লন্ডনে ছিলেন। তাসনিম জারা সেখানকার NHS বা ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করতেন, একজন ডাক্তার ছিলেন, এবং তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে মেডিকেল স্টুডেন্টদের পড়াতেন এবং তাদের সুপারভাইজার ছিলেন। আর এর বাইরে তিনি বাংলাদেশ থেকে ডাক্তারি পাশ করে গিয়েছিলেন, ওখানে ডিএমসি থেকে MBBS করেছিলেন, আর অক্সফোর্ড থেকে ডিস্টিংশন মানে খুব ভালো মার্কস পেয়ে তিনি পাশ করেছিলেন মাস্টার্স, এবং সেটি এভিডেন্স বেসড মেডিসিনে মাস্টার্স করেছেন তিনি সেখান থেকে। আরও অনেক ডিগ্রি নিয়েছেন, নানা রকম ডিপ্লোমা নিয়েছেন, সেটি নিয়ে তিনি ক্যামব্রিজে পড়াতেন এবং চাকরি করতেন, প্লাস NHS-এ চাকরি করতেন। সো তার বিশাল প্রোফাইল, অসাধারণ মেধাবী এই তরুণী। তো আর তার বক্তব্য আপনারা শুনেছেন, তিনি করোনার সময় কন্টেন্ট বানাতেন আমাদের পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করবার জন্যে, স্বাস্থ্য সচেতনতা বাড়াবার জন্যে নানা রকম কন্টেন্ট বানাতেন। তখন তিনি লাইমলাইটে আসেন এবং তার পরিচয় আমরা জানতে পারি। তো
তো তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, হেলথ কেয়ার সেক্টরে বাংলাদেশের জন্য তিনি একজন লুমিনারি। আর যেই টাইটেল তাকে ব্রিটিশ সরকার করোনাকালীন সময় দিয়েছিল, তিনি তখন তাকে বলা হতো ভ্যাকসিন লুমিনারি। ভ্যাকসিন বিষয়ে তিনি অনেক পজিটিভ কর্মসূচি, জনগণকে মোটিভেট করা, এসব কাজ তিনি তখন করতেন। তো সেই তাসনিম যারা ইউকের যুক্তরাজ্যে সে নিশ্চিত জীবন ছেড়ে, এবং তার হাজব্যান্ড ওখান থেকে অক্সফোর্ড থেকে মাস্টার্স করা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসে, উনি একজন হিউম্যান রাইটস অ্যাডভোকেট, এবং এর বাইরেও বাংলাদেশে তারা দুজন চালাচ্ছেন সহায় নামক একটি অ্যাপ, সহায় হেলথ, যেই অ্যাপ থেকে এই মুহূর্তে 1 লক্ষ বাংলাদেশি নারী সাহায্য নিচ্ছেন, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকমের সাহায্য পরামর্শ নিচ্ছেন। তো তারা এইসব কাজের সঙ্গে জড়িত। তো তারা এই কাজ পৃথিবীর যে কোনো দেশে বসেই করতে পারতেন, যুক্তরাজ্য ছাড়তে হতো না। তারা একটি উদ্দেশ্য নিয়ে যুক্তরাজ্য ছেড়েছিলেন, বাংলাদেশের জন্য কিছু করতে চান। তো যখন আমি দেখলাম যে তাসনিম যারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, আমি খুব খুশি হলাম মনে মনে। কেন খুশি হলাম? যে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তাসনিম যারা এবং খালেদ সাইফুল্লাহর মতো তরুণ তরুণীরা। ভীষণ খুশি হয়েছিলাম, যার পর নেই, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং আমি একা না, বাংলাদেশের লাখো কোটি মানুষ তাদের নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন, এবং তারা এনসিপিতে যুক্ত হয়েছে। সো আমরা ভেবেছিলাম যে এনসিপির সফলতার পালকে, সফলতার মুকুটে আরও দুটো পালক যুক্ত হলো। এই কাপল যখন, এই ব্রাইট কাপল, মেধাবী কাপল যখন যুক্ত হলেন তাদের সঙ্গে। তো তাসনিম যারার প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতি, তিনি সেটি রাখবার জন্যই দিয়েছেন। আর এই টাকা তাসনিম যারার কাছে কিছুই না। এই 50 লক্ষ টাকা তার না নিলেও কিছু হতো না। তার অনেক টাকা এমনিতেই আছে এই কাপলের, তারা নিজের টাকাই নির্বাচন করতে পারতেন। বাট তিনি কেন এই টাকা নিয়েছিলেন? তাহলে তিনি একটি নজির স্থাপন করতে চেয়েছিলেন যে নিজের টাকা খরচ না করে, কোটি কোটি টাকা খরচ না করে জনগণের টাকা নিয়েও নির্বাচন করা যায়। এই বিষয়টি একটি এস্টাবলিশড বিষয়, ইন্টারন্যাশনালি এই প্র্যাকটিসটি আছে। নির্বাচনের আগে ফান্ড রেজ করে প্রার্থীরা সেই টাকা দিয়ে নির্বাচন করেন, এবং সেই টাকার হিসেব চুলচেরা দেওয়া হয়, জনগণ সেটি জানতে পারে। তো তাসনিম যারারও এরকম প্ল্যান ছিল, এবং তিনি টাকা কারো কাছ থেকে ক্যাশ নেননি, তিনি প্রমাণ রেখে টাকা নিয়েছেন, হয় বিকাশে নিয়েছেন, না হলে ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছেন, এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন প্রত্যেকের টাকা ফেরত পাবে। তো সেই কথা তিনি শনিবারে জানিয়ে দিলেন। শনিবার 7টায় কিন্তু সেই পোস্ট থেকে আমরা জানতে পেরেছি তার টাকা কিভাবে ফেরত দেওয়া হবে। তাহলে 7 ঘন্টা আগে যুগান্তর কিভাবে এই রিপোর্টটি করতে পারল? গোলাম মাওলা রনির রেফারেন্স দিয়ে, গোলাম মাওলা রনির ফেসবুক পোস্টের ছবি দিয়ে কিভাবে যুগান্তরকে আমি দায়িত্বশীল সাংবাদিকতা করে তারা এরকম মনে করতাম, কিন্তু কিভাবে তারা করতে পারলো? 2 দিন হয়ে গিয়েছে, 2 দিন পর পুরনো খবর, কোনো রিসার্চ নেই, কোনো পড়াশোনা নেই, খোঁজখবর নেই যে 2 দিন আগেই তাসনিম যারা বলে দিয়েছেন টাকা কিভাবে ফেরত পাওয়া যাবে। এখন বলা হচ্ছে যুগান্তরের সেই রিপোর্টার, তিনি হিমাতুল জান্নাত, তিনি শেষ বাক্য তার এই কন্টেন্টে, তার ভিডিওতে শেষ করলেন যে তিনি বলছেন যে তাসনিম যারার পদত্যাগ যতটা না আলোড়ন তৈরি করেছে রাজনীতিতে এবং গণমানসে, তার চাইতে বেশি আলোড়ন করেছে এই 50 লক্ষ টাকা। এই টাকা মানুষ কীভাবে ফেরত পাবে, এই বিষয়টি নাকি তার চাইতে বেশি আলোড়ন তুলেছে। সব জায়গায় এটি নিয়ে বক্তব্য, লেখালেখি হচ্ছে। এর চেয়ে বড় মিথ্যে কথার দুনিয়াতে কিছুই হতে পারে না। কোনো জায়গায় লেখালেখি হচ্ছে না। শুধু গোলাম মাওলা রনি আর হিমাতুল জান্নাত কিংবা যুগান্তরে খোঁজখবর রাখে দুনিয়ার, এরকম না, আমরাও রাখি। কোনো জায়গায় কেউ এটি নিয়ে প্রশ্ন তুলেনি যে তাসনিম যারা 50 লক্ষ টাকা পাবলিকের মেরে দিয়েছে, খেয়ে ফেলেছে, এই টাকা কবে আদায় হবে, কিভাবে আদায় হবে, এজন্য চিন্তায় পাবলিকের চুল পেকে গেছে। একটি জায়গায় হয়নি সেটি। এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি একজন ব্যক্তিও তাসনিম যারার কাছে টাকা ফেরত চাইবেন না, কারণ তারা তাসনিম যারাকেও ভালোবাসতেন ব্যক্তি হিসেবে, স্বপ্নদ্রষ্টা হিসেবে তারা তাসনিম যারাকে মনে করেন তিনি একজন ভিশনারি অনেকের চোখে, বিকজ শি হ্যাজ আ ভিশন। আর এনসিপিকেও তারা ভালোবাসেন, একই সঙ্গে তারা এনসিপি লাভার এবং তাসনিম যারা লাভার, তাসনিম যারা অ্যাডমায়ার। তো এখন কেউ টাকা ফেরত চাইবেন না, এবং কারো এই নিয়ে টেনশন নেই। টেনশন গোলাম মাওলা রনির, অতি মাতব্বর, অতি পণ্ডিত গোলাম মাওলা রনি। এবার গোলাম মাওলা রনি সম্পর্কে 2-4টা কথা না বললেই অবিচার করা হবে তার প্রতি। প্রিয় দর্শক, এই গোলাম মাওলা রনি নানা কারণে বিতর্কিত, অতীতে বিভিন্ন কারণে তিনি বিতর্কিত হয়েছেন, লম্বা ইতিহাসে আমি যাব না। এবং তিনি তার গ্রহণযোগ্যতা শূন্যেরও নিচে, হিমাঙ্কের নিচে আছে তার গ্রহণযোগ্যতা। তো তাকে এখনও যুগান্তর বলছে বিশিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিচিলেষক। তো তিনি কবে বিচিলেষক হলেন আমি জানি না, আর কিভাবে হলেন আমি সেটিও আমার প্রশ্ন আছে এখানে। সম্প্রতি ইলিয়াস হোসাইন, যার বাংলা এডিশন বন্ধ হলো, এখন আর বাংলা এডিশনটি দেখতে পাওয়া যায় না, ইলিয়াস হোসাইনকে নিয়ে বড় বিতর্ক তৈরি করেছিলেন গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি এক পাকিস্তানি অ্যাক্ট্রেসকে
ইলিয়াস হোসেনের মা বলে চালিয়ে দিয়েছিলেন তার ফেসবুকে ছবি টবি দিয়ে, যে তিনি ইলিয়াস হোসেনের মা এবং তিনি নানা রকম অসামাজিক কার্যকলাপ করেন, নানা রকম অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ভয়ঙ্কর একটি বিষয়। গোলাম মাওলা রনি একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। এখন তিনি বিএনপি ঘরানার পক্ষে কথা বলেন, বিএনপি রাজনীতি করেন। তো এই গোলাম মাওলা রনি পাকিস্তানি অ্যাক্ট্রেসকে ইলিয়াস হোসেনের মা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তো বিশাল বিতর্ক তৈরি হলো। ইলিয়াসও কম না, ইলিয়াসও তাকে ছোট করবার জন্য যা যা করবার দরকার করেছেন। কিন্তু গোলাম মাওলা রনি সাবেক সংসদ সদস্য এবং যিনি রাজনৈতিক বিশ্লেষক বলে দাবি করেন নিজেকে, পণ্ডিত বলে জাহির করেন সবসময়, তিনি কি করে এমন নিম্ন শ্রেণীর কাজ করতে পারলেন, এত নিচু স্তরের কাজ করতে পারলেন? যেই লোক এরকম নিচু স্তরের কাজ করতে পারে তার বিশ্লেষণ কি করে মানুষ শুনতে পারে, এবং তার বিশ্লেষণ কি করে নির্ভরযোগ্য হতে পারে, এবং কি কারণে আমাদের ধারণা হতে পারে যে তার বক্তব্য গ্রহণযোগ্য এবং আমাদের সেটি গ্রহণ করা উচিত? আর কোন যোগ্যতায় তিনি তাসনিম জারার সততা নিয়ে প্রশ্ন তোলেন? এবং তিনি তার সেই পোস্টে বলেছেন যে জনগণের টাকা ব্যক্তিগত সম্পদ নয়, এই নসিহত, এই ওসিহত তার শুনতে হবে তাসনিম জারার গোলাম মাওলা রনির কাছ থেকে। গোলাম মাওলা রনি যে একটি বড় ধান্দাবাজ, এই কথা মানুষ জেনে গেছে, এই দেশের মানুষ। কিন্তু তাসনিম যারা ধান্দাবাজ, এটি তো প্রমাণ পাইনি আমরা, এবং পাবো বলে মনেও হয় না আমাদের। তো গোলাম মাওলা রনি কেনই মাতব্বরি করতে গেলেন, কি উদ্দেশ্যে? তো তিনি বোধহয় এক এক সময় এক একজনকে টার্গেট করেন। তার অতি সাম্প্রতিক টার্গেট ছিল ইলিয়াস হোসেন, এখন টার্গেট করেছেন তিনি তাসনিম জারাকে। কী উদ্দেশ্যে করেছেন তিনিই ভালো জানেন। অবশ্য এর আগে একবার এক বক্তব্যে গোলাম মাওলা রনি বলেছিলেন, তাসনিম জারা এবং এরকম যারা ভালো ইংরেজি বলেন। রনির মূর্খতা প্রিয় দর্শক আপনারা এখনই বুঝতে পারবেন। রনি বলার চেষ্টা করছিলেন তিনি আশিক চৌধুরীকে টার্গেট করেছিলেন, তাকে ব্যঙ্গ করে কথাবার্তা বলেছিলেন। এখন যিনি বিডার চেয়ারম্যান, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিনিয়োগ উন্নয়ন বোর্ডের তিনি চেয়ারম্যান, আশিক চৌধুরী, সেই ঝকঝকে তরুণ যিনি বিদেশি ইনভেস্টার্সদের উপলক্ষে উপস্থিতিতে একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন। সারা বাংলাদেশ তাকে প্রশংসায় ভাসিয়েছিল, শুধু আওয়ামী বাকশালীরা ছাড়া। আওয়ামী লীগের লোকেরা বিরূপ মন্তব্য করেছেন, শেখ হাসিনাও বোধহয় বিরূপ মন্তব্য করেছিলেন, আর গোলাম মাওলা রনির মতো কিছু লোক। তো রনি তখন বলার চেষ্টা করছিলেন যে কিছু লোককে দেখা যায় বিদেশিদের মতো করে ইংরেজি বলেন। তাসনিম জারা এবং এই আশিক চৌধুরীকে তিনি রেফার করছিলেন। সেই সময় তার এই বক্তব্য, বিদেশিদের মতো কথা বলেন, তারা ইউনুসের আশেপাশে থাকেন, এটি দেশের জন্য ভালো লক্ষণ না। মূর্খতার একটা সীমা তো থাকবে। কেউ কি ইংরেজি বলবে হিন্দি সুরে নাকি বাংলা সুরে? ইংরেজি তো ইংরেজিদের মতোই করে বলতে হবে। যারা পারবেন ভালো ইংরেজি বলতে, তারা ভালো উচ্চারণে, ভালো অ্যাকসেন্টে ইংলিশ বলবেন। কেন বলবেন? তাহলে তার ইংলিশ যে স্কিলটি আছে, প্রেজেন্টেশন কোথাও দিলে সেটি গ্রহণযোগ্যতা পাবে। মিউ মিউ করে ইংলিশ বললে, যার চ ছ ঠিক নেই, আমি বলতে বাধ্য হচ্ছি গোলাম মাওলা রনির চ ছ ঠিক নেই। প্রিয় দর্শক আপনাদের জানা আছে, চ ছ জ তিনি ভালো করে উচ্চারণ করতে পারেন না। তো তিনি কি করে অন্য মানুষের ফ্লুয়েন্ট ইংলিশ, ভালো অ্যাকসেন্টে বলা ইংলিশ, স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন যারা অ্যাপ্লাই করেন তাদের বিরুদ্ধে কথা বলতে পারেন? কোন উদ্দেশ্যে? একজন শিক্ষিত মানুষ কেউ যদি ভালো অ্যাকসেন্টে ইংলিশ বলেন, তিনি তো তাকে নিয়ে গর্ব করবেন যে বাংলাদেশকে আপনিই পারবেন ইন্টারন্যাশনালি, গ্লোবালি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে। তাই ঠিক আছে আপনার ইংলিশ বলার স্টাইল এবং সব কিছু। না পারলে গোলাম মাওলা রনি তাদের কাছ থেকে শিখবেন, তাদের কপি করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলবেন? তিনি সেই ব্যক্তি গোলাম মাওলা রনি। ভালো ইংলিশের বিরুদ্ধেও তিনি কথা বলেন, ভালো কাজের বিরুদ্ধে তিনি কথা বলেন। এখন তিনি ধরেছেন তাসনিম জারাকে। তার কি উদ্দেশ্য আমরা জানি না, হয়তো আগামী দিনে জানতে পারবো তিনি আসলে কি চাইছেন। তবে যুগান্তর এখানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। দুদিন আগে যে খবর আমরা জানি, টাকা কীভাবে ফেরত দেওয়া হবে সেই টাকা নিয়ে প্রশ্ন তুলছে, এবং শেষ বক্তব্য, শেষ বাক্য থাকে যে এই টাকা পাওয়া নিয়ে বিরাট দুশ্চিন্তা তৈরি হয়েছে, বিরাট গোল পাকিয়ে গেছে। ভয়ঙ্কর তথ্য এবং ভয়ঙ্কর রিপোর্টিং। তো গণমাধ্যম তাদের কর্মকাণ্ডে আরও সতর্ক হবে, আমরা এই প্রত্যাশা রাখতেই পারি। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।